হ্যালো মা, কেমন আছো? জ্যোতি, কেমন আছিস মা? আমি তো ভালো আছি মা। তুমি আর বাবা কেমন আছো সেটা বলো। আমরা সবাই ভালো আছি। তুই একদম ফোন করিস না, তুই খুব বিজি নাকি? তোর কি আমাদের কথা মনে পড়ে না? কি সব কথা যে বলো মা, তোমাদের কথা খুব মনে পড়ে, কিন্তু তুমি তো জানো এই ঘরের কাজ সেরে আর টাইমই পাই না আমি। রান্না করা, ঘর গোছানো, এখন সব কাজ আমি করতে পারি জানো। আরে বাহ, আমার সোনা, দেখেছিস শ্বশুর বাড়ি কেমন হয়? মা তুমি না একদম ঠিক কথা বলতে, যে শ্বশুর বাড়ি গিয়ে সব মেয়ে একদম শায়েস্তা হয়ে যায়। আচ্ছা শোন, আমি শুনেছি তোর জন্য একজন ট্রেনার আসে এক্সারসাইজের জন্য। তোর কি ওয়েট কম হলো? চেষ্টা তো করছি মা, কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। আরে মা, 4 দিনের মধ্যে কি ওয়েট কম হয়? শোন, জয় তোর খেয়াল রাখে তো? হ্যাঁ মা, ও আমাকে খুব যত্ন করে। শোনো না মা, ও এসে গেছে, আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে মা, বাই, টেক কেয়ার। এইসব কি? আমার সোনা বউ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আর এটাও। চকলেটস? কিন্তু আমি এখন এসব খেতে পারবো না। আমাকে তো ট্রেনারও বারণ করেছে যে এসব খাওয়া যাবে না। একদিন যদি চিট করো না তাহলে কিচ্ছু হবে না। এই কার সঙ্গে কথা বলছিলে? মায়ের সঙ্গে? বাড়িতে সবাই ভালো তো? সবাই ভালো আছে। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আরে আমি তো বলছি নাকি, আমি এই ডিলটা করতে চাইলেও আমি করতে পারবো না। আরে সবারই তো কোনো না কোনো অসুবিধা থাকে। প্লিজ আমাকে আর কল করবেন না। কিছু প্রবলেম হয়েছে? আরে ছাড়ো না। বলো না, কি হয়েছে? জ্যোতি, তুমি আমাকে হেল্প করতে পারবে না? এরকম কেন বলছো? এটাও তো হতে পারে যে আমি কোনো ভালো আইডিয়া দিলাম। এসো বসো। আসলে কি জানো তো, আমি ভাবছিলাম যে আমি আমার বিজনেসটাকে বড় করব। একটা জমি আছে 1 কোটি টাকার, আমার কাছে 50 লক্ষ টাকা আছে, আরো 50 লাখ অ্যারেঞ্জ করতে হবে। 50 লাখ? এ তো অনেক টাকা। তাহলে কি করে হবে? একটা আইডিয়া আছে আমার কাছে। আমি ভাবছিলাম যে তুমি তোমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে নাও। যখনই বিল্ডিংটা হয়ে যাবে, ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে, তখন সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো। না 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 না, এসব তুমি কি কথা বলছো? আমি বাবার কাছে টাকা চাইতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি লোনের জন্য অ্যাপ্লাই করো। নয়তো তুমি তোমার বিজনেস তখন বাড়িও যখন তোমার কাছে অনেক টাকা হবে, যাতে কারোর কাছে চাইতে না হয়, তখন তুমি এসব করো। ঠিক আছে, সেরকমই কিছু করা যাক। 1 মিনিট তুমি দাঁড়াও। এই নাও, এতে 15 লাখ টাকার গয়না আছে। বাবা আমাকে বিয়েতে দিয়েছিল। বাবার কাছে টাকা তো চাইতে পারবো না, কিন্তু এই জুয়েলারিগুলো তো সব আমারই, তাই না? আর যেটা আমার সেটা তো তোমারই, তাই এগুলো বেচে দাও। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবেই তৈরি হয়েছে যেখানে বহুবার বহু মানুষ অন্যায়ের শিকার হন। কেউ কিরকম দেখতে, তার ওজন কত, শুধুমাত্র এসব দেখেই আমরা তার সম্পর্কে একটা ইমেজ বানিয়ে নিই। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আমাদের দেশে মেয়েদের বিয়ে দেওয়া মা বাবার জন্য তাদের জীবনের সব থেকে বড় দায়িত্ব হয়ে থাকে। আর যদি মেয়ের গায়ের রং সঠিক না হয় কিংবা তার ওজন বেশি হয়, তাহলে সমাজ আরও একবার তার সঙ্গে অন্যায় করে থাকে। কিন্তু রমেশ গুপ্তা যা কিছু করেছিলেন সেটাও সঠিক ছিল না। উনি জয়কে টাকার লোভ দেখিয়ে নিজের মেয়ের বিয়েতে রাজি করান, কিন্তু এই সম্পর্কে জ্যোতিকে কিচ্ছু জানতে দেননি। একদিকে জ্যোতির সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছিল, কিন্তু এছাড়াও জয়ের সঙ্গে অন্য এক নারীর সম্পর্কও ছিল। কতক্ষণ জ্যোতি এই অপমান সহ্য করতে থাকবে? আর কি হবে যখন ও নিজের স্বামীর আসল সত্যিটা জানতে পারবে?
কমলা, হ্যাঁ স্যার। শোনো, একটা কাজ করো, তুমি এখন যাও। এই নাও, নিজের হিসেবটা বুঝে নাও আর যাও। কিন্তু স্যার আমার কোনো দোষ ছিল? আরে না না, কোনো ভুল হয়নি, তুমি এখন বাড়ি যাও, কিছুদিন পরে আমি ডেকে নেবো। শোনো, তুমি কমলাকে কেন ছাড়িয়ে দিলে? বাড়ির এত কাজ রয়েছে, এসব কে করবে? আরে সোনা, এই সব তো আমি তোমার জন্য করছি, তাই না? এবার দেখো, আগেকার দিনে সমস্ত মহিলারা ফিট থাকতেন, কেন জানো? কারণ তাঁরা বাড়ির সব কাজ করতেন, ঝাঁট দেওয়া, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, রান্না করা। তুমিও এগুলো এক্সারসাইজ ভেবে করতে থাকো, তাই না? দেখবে 1 মাসের মধ্যে ফল পাবে। চলো। জ্যোতি বৌমা, তুমি না তাড়াতাড়ি ঘরটা মুছে দাও, তারপরে জল খাবার বানাতে আমায় সাহায্য করো। হ্যাঁ, যাও তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে আমার। আরে যাও। জ্যোতি বৌমা, এই যে আরো জামা কাপড়, এগুলোও পরিষ্কার করে দিও। হ্যাঁ মা, আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন তো আছে, তাও আমাকে এগুলো কাচার জন্য কেন দিচ্ছেন? আরে বাবা, তুমি ওজন কমাতে চাও কি না? হাতে কাচবে, পরিশ্রম করবে, তবেই তো ওজন কমবে। নাও, ভালো করে রগড়ে রগড়ে ধো, হাত চালাও তাড়াতাড়ি। এ কি আপনি? হ্যাঁ, সেশন শুরু করা যাক। আজকে বাড়িতে কেউ নেই, মা আর পূর্বী তো বাইরে গেছে, আজ ছেড়ে দিন। না জ্যোতি ম্যাডাম, কোনো বাহানা দেওয়া যাবে না, ওয়ার্কআউট আপনাকে করতেই হবে। আর আপনার স্বামী আমাকে বলেছিলেন যেন একটাও দিন মিস না হয়। চলুন। ঠিক আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি চেঞ্জ করে আসছি। এসব কি অসভ্যতা হচ্ছে? তোমার স্বামী তোমার এই শরীরের জন্য তোমাকে ভালোবাসে না, ও পাগল। কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? বেরো এখান থেকে। তুমি জানো না যে আমি বিবাহিত? তাতে কি হয়েছে? বিবাহিত তো আমি খুব ভালোভাবেই জানি। আমার হাজবেন্ড যদি জানতে পারে, খারাপ অবস্থা হবে কিন্তু তোমার। ছাড়ো আমার হাত। আর এরপরে এই বাড়িতে আর কোনোদিন আমাকে ওয়ার্কআউট করানোর জন্য আসবে না। প্লিজ এরকম করবেন না, এই ব্যাপারটাকে কাউকে বলবেন না, না হলে আমার চাকরি চলে যাবে। কেন বলবো না আমি? এসব করার আগে তুমি একবারও ভাবোনি সেটা? ভেবে তো ছিলামই। ছাড়ো বলছি, কি করছো? ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো।
আপনি যেটা ভাবছেন সেটা নয়, প্লিজ আমাকে বিশ্বাস করুন। চুপ। পূর্বী, পূর্বী প্লিজ। মা, বাবা, আমি সত্যি কোনো দোষ করিনি, ওনারা ভুল বুঝছেন। আমি নিজের চোখে দেখেছি। অনেক হয়েছে, ও আমাদের বৌমা হতেই পারে না। আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যান, ডিভোর্স পেপার আমরা পাঠিয়ে দেব। না দিদি, প্লিজ আপনি এরকম বলবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি এরকম করবেন না প্লিজ। জয়, তুমি তো অন্তত বিশ্বাস করো, তুমি কি করে করতে পারো এটা আমার সাথে? বাবা, হ্যাঁ বলো। আমরা একটু একা কথা বলতে পারি? হ্যাঁ ঠিক আছে। বলো বাবা, কি বলতে চাও? বাবা দেখুন, যেটা মা আর আমার বোন বলছে সেটা তো সত্যি হতেই পারে, তাই না? আর বাকি রইল ডিভোর্সের ব্যাপার। বাবা প্লিজ এই ডিভোর্সের কথা বলো না, জ্যোতিকে শুধু একটা চান্স দিয়ে দাও। আর বাবা, এই যে এইসব কথা না, ব্যাস এখানেই শেষ করে দাও প্লিজ। ঠিক আছে। আরে বাবা, এমনিতেও আপনার সঙ্গে আমার কথা ছিল। হ্যাঁ বলো। আমার বিজনেসটা এক্সপ্যান্ড করার কথা ভাবছিলাম, যদি তাতে আপনি একটু আমাকে হেল্প করতেন তাহলে। হেল্প? কিরকম বাবা? 50 লাখ টাকার ইনভেস্টমেন্ট দরকার, যদি সেটাতে আপনি একটু হেল্প করেন তাহলে ভালো হয়, এই আর কি। দেখুন বাবা, যদি আপনি আমাকে সাহায্য করতে না পারেন তাহলে আমি আপনাকে সাহায্য কি করে করব? আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? 50 লাখ তো নয়, কিন্তু আমি 25 লাখ টাকা তোমাকে দিয়ে দেব। আজই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ম্যানেজ করে নেব। আসুন মা, দেখো এই ব্যাপারে আর কথা হবে না। আমি জ্যোতিকে ডিভোর্স দেব না। কিন্তু বাবা, এই মেয়েটার মা, সঙ্গে তুই। এটা আমার আর জ্যোতির পার্সোনাল ম্যাটার, এটা আমরা সামলে নেব, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, জ্যোতিকে এরপরে খারাপ কথা কেউ বলবে না। শুনতে পেয়েছো তোমরা দুজনে? কে কে? কেমন লাগলো আমার মজা? ভয় পেয়ে গেছিল তো? আমাকে ছেড়ে থাকতে পারছিলে না নাকি, যে জানলা দিয়ে আসতে হলো? হ্যাঁ, কি করব, তুমি তো আর বাইরে আসো না। তাই আর কি করতাম, তাই চলে এলাম তোমার সঙ্গে দেখা করতে। সো সুইট, আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু। কিন্তু একটা কথা বলো, তুমি যেমনটা বলেছিলে সেরকমটা কি হয়েছে আদৌ? আমরা যেমন প্ল্যান করেছিলাম সবকিছু তেমনটাই হয়েছে। দাদা টাকা পেয়ে গেছে। বেশ ভালো, এবার সময় বুঝে আমাদের বিয়ের কথাটা বলে নিও। 2 বছর হয়ে গেছে, বয়ফ্রেন্ড বানিয়ে নিজের পেছনে পেছনে ঘোরাচ্ছ। এতটাও তার আর কি আছে, একটু সবুর করো, দাদা আমাদের বিয়ে দেবে। নিশা, হে ডার্লিং, আই এম মিসিং ইউ। কি হলো, প্ল্যান সাকসেসফুল হলো? তাড়াতাড়ি ডিভোর্স দাও ওকে, আমি তো রয়েছি তোমার জন্য। কাল অফিস তাড়াতাড়ি এসো ডার্লিং।
ম্যাম স্যার কেবিন নাম্বার 2। আমরা যে আমার বোনের বয়ফ্রেন্ড কুণালের সঙ্গে মিলে নাটকটা করলাম না, সেটার জন্য জ্যোতির বাবা আমাকে 25 লাখ টাকা আরো দিয়ে দিয়েছে। আর আমার বেচারি বউ, ও ভেবেছে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওই বেচারি তোমাকে পতি পরমেশ্বর ভেবে তোমার পায়ে পড়ে যাবে। একে বেচারি নয়, একে বোকা বলে। কিন্তু আমি যখনই ভাবি যে তুমি ওই ওভারওয়েট বউটাকে ডিভোর্স দিয়ে ছাড়বে, ততদিনে তুমি ওর থেকে টাকা নিয়ে নাও। আর যখন টাকা নেওয়া হয়ে যাবে, তখন তো আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। দেখো, তুমি তো আমার প্রাণ, তাই না? ওকে তো আমি এমনিই বিয়ে করেছি। যতক্ষণ টাকা আসতে থাকবে ঠিক আছে, যেদিন ব্যাংক বন্ধ হয়ে যাবে না, লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো ওকে। আর এদিকে তুমি তো আমার সঙ্গে আছো, তাই না? তুমি যদি তুমি এখানে, এটা কি অসভ্যতাম? তুমি চুপ করো। বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করো, তোমার একটা কথাও আমি শুনবো না। দেখো জ্যোতি, কি দেখবো? আমার মা বাবাকে ঠকিয়ে তাদের থেকে টাকা নিয়েছো তুমি, এরপর সব উত্তর পুলিশকে দিও তুমি। যদি এই কথাটা এখান থেকে বাইরে বেরোয় না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার বাবা দুগ্ধপোষ্য শিশু নয়, 25 লাখ টাকা দিয়েছিল তোমাকে বিয়ে করার জন্য। দেখো বাবা, বরপণে 25 লাখ টাকা আমি দেব। আর হ্যাঁ, তুমি শুধু আমার মেয়ের সামনে এটাই বলবে যে তুমি কিচ্ছু চাও না। আরে বোঝা তো তোমাকে তোমার মা বাবা মনে করতেন। তাহলে তুমিই ভাবো, যে বাবা নিজের মেয়েকে তার বাড়িতে রাখতে চায় না, তার আবার অন্যের কাছে কি এক্সপেকটেশন থাকতে পারে? না, মিথ্যে কথা এটা। তুমি আমার বাবাকে বোকা বানিয়ে টাকা আদায় করেছো তুমি। আমি অত বোকা ছিলাম না যে তোমাকে আমি এমনিই বিয়ে করে নেব। তোমার বাবা 25 লাখ টাকা চেক দিয়েছিল না আমাকে তোমার সামনে। ওই চেকটা শুধু চেক ছিল না, তোমার মতো মেয়েকে সহ্য করার প্রথম ইনস্টলমেন্ট ছিল। এই নাও বাবা, এই 25 লাখ টাকার চেক আমি নিজের ইচ্ছে তোমাকে দিচ্ছি। না, যদি যদি তোমার বাবা দুগ্ধপোষ্য শিশু নয়, 25 লাখ টাকা দিয়েছিল তোমাকে বিয়ে করার জন্য। যে বাবা নিজের মেয়েকে তার বাড়িতে রাখতে চায় না, তার আবার অন্যের কাছে কি এক্সপেকটেশন থাকতে পারে? তোমার বাবা 25 লাখ টাকা চেক দিয়েছিল না আমাকে। ওই চেকটা শুধু চেক ছিল না, তোমার মতো মেয়েকে সহ্য করার প্রথম ইনস্টলমেন্ট ছিল। একটা কথা তো সবাই শুনেছেন, চোর পালালে বুদ্ধি বাড়ে। ঠিক তেমনই জ্যোতির সঙ্গেও ঘটল। যেই মেয়েটা শ্বশুরবাড়ি আসার পর থেকে এত অপমান সহ্য করেছে, বারবার নিজের ওজন নিয়ে নানা রকমের কুকথা শুনতে হয়েছে ওকে, কিন্তু ও চুপ থেকেছে। শুধু এই জন্য চুপ থেকেছে যাতে ও নিজের সংসারটাকে বাঁচাতে পারে। কিন্তু যখন সর্ষের মধ্যেই আসল ভূত থেকে যায়, তখন শত চেষ্টার পরেও নিজের সংসার বাঁচানো অসম্ভব। মুখ বুজে সহ্য করা সেই মেয়েটার উপর যখন অত্যাচারের সব সীমা পার হয়ে যায়, তখন সেই মেয়েটাই মা কালীর রূপও ধারণ করতে পারে। জয়ের সত্যিটা জানার পরে জ্যোতিকে আটকানো অসম্ভব। ওর চোখে যেই ক্রোধ ছিল সেটা শান্ত হতো না। কি হবে? জয় বা ওর পরিবার জ্যোতিকে কি পুলিশের কাছে যাওয়া থেকে আটকাতে পারবে? কিংবা এমন কিছু কি ঘটতে চলেছিল যা কখনো কেউ ভাবেইনি? জ্যোতি, এই তোর কি অবস্থা হয়েছে মা? সব ঠিক আছে তো মা? কিছু হয়েছে নাকি? আরে কিছু তো বল, কি হয়েছে? ঠকানো হয়েছে আমাকে বাবা। ঠকানো? যে আমার মেয়েকে ঠকিয়েছে না, আমি তাকে প্রাণে মেরে দেব। বল। তুমি ঠকিয়েছো আমাকে বাবা। তুমি আমার সঙ্গে এরকম কেন করলে বাবা? এটা কি বলছিস তুই? তুই আমাকে ভুল বুঝছিস। যখন কোনো পশুকে বিক্রি করা হয়, তখন সেই ক্রেতা আর বিক্রেতার মধ্যে কি কথা হয় সেটা সেই পশুরা জানতে পারে না বাবা। পার্থক্য শুধু এটাই যে তুমি এই পশুকে বিক্রি করার সময় টাকা নাওনি, দিয়েছো।
আমাকে ক্ষমা করে দে মা, কিন্তু আমি যা করেছি মা সবটাই তোর ভালোর জন্য করেছি। আমি তোমায় বলেছিলাম যে টাকার জন্য আমায় বিয়ে করবে, সে কোনোদিনও ভালোবাসবে না। আরে বাবা, তোমার বাড়িতে আমি এক কাপ চাও বানাইনি কোনোদিন, কিন্তু ওখানে পুরো কিচেন সামলাতে হয় আমায়। ওরা কাজের লোককেও বের করে দিয়েছে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা সবকিছু করেছি আমি। আর তারপরও কি হয়েছে? আমাকে চরিত্রহীন প্রমাণ করেছে। কেন? যাতে তোমার থেকে আরো টাকা নিতে পারে। বাবা, ওই জয় ও তো অন্য আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। অন্য কোনো মেয়ের সঙ্গে? তুই একদম চিন্তা করবি না মা, আমি আছি তো। আমি এখনই মজা দেখাচ্ছি জয় আর তার পরিবার। না বাবা, এটা আমার লড়াই, আমাকে একাই লড়তে হবে। জ্যোতি, না মা, আমি তোকে ওখানে যেতে দেব না। তুই এখানেই থেকে যা মা, এখানেই থেকে যা প্লিজ। এবার অন্তত আমার জীবনের সিদ্ধান্ত আমাকেই নিতে দাও প্লিজ। জ্যোতি, মা, জ্যোতি, জ্যোতি, যাস না জ্যোতি। আরে জ্যোতি, এ কি সব ঠিক আছে তো? বৌদি, কি হয়েছে? কেন বলছো? আমার এই অবস্থা তো তোমরা করেছো। বৌদি, এটা কি বলছো তুমি? তোমাকে তো আমি আমার ছোট বোন মনে করতাম, আর তুমি কি করলে? তোমার বয়ফ্রেন্ডকে আমার বেডরুমে পাঠিয়ে দিলে আমাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য। কিন্তু কেন? যাতে তোমার দাদা আমার বাবার কাছ থেকে টাকা নিতে পারে। আরে বৌমা বৌমা, বলে ডাকবেন না আপনি আমায়। আমি শুধু আপনাকে এটা বলতে এসেছি, এই বয়সে কিন্তু আর জেলের ভাত আপনার সহ্য হবে না। আর এইরকম অনেকের যৌবন কিন্তু জেলের মধ্যেই শেষ হয়ে যায়। বৌদি, তুমি এরকম কেন বলছো? অন্যায় করেছেন, আপনারা সবাই অন্যায় করেছেন, তার শাস্তি আপনারা সবাই পাবেন। আরে মুকেশ, একটু দাঁড়া না, একটু মাইনাস করে আসছি, দাঁড়া। কি রে বাবা, তাড়াতাড়ি এসো না আরে একটু। আসছি আসছি, দাঁড়া, হাত ধুয়ে আসছি। স্যার, আমার মেয়ে জ্যোতিকে ওর শ্বশুর বাড়ির লোকেরাই উধাও করেছে। ওর স্বামী জয়ের কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছে। ওই দুদিন আগে ও যখন আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল তখন আমাদের এই কথা বলেছে। তারপরে আর জ্যোতিকে ফোন করেছিলেন আপনি? হ্যাঁ স্যার, ফোন করার তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কথা হয়নি। আমার ভয় লাগছে যে জয় আর ওর পরিবারের সবাই আমার মেয়ের সাথে। দেখুন, আমরা এইভাবে কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। সবার আগে আমাদের জ্যোতিকে খুঁজতে হবে, তারপরেই যা করার করতে হবে। হ্যালো ইন্সপেক্টর স্যার। হ্যাঁ বলো। এখানে একজন নারীর লাশ পাওয়া গেছে পুকুরের ধারে। কি? ম্যাডাম, এদেরকে বডি দেখাও। জ্যোতি, এটা কি হলো? মেরে ফেললো আমার মেয়েটাকে। কি করিনি আমি আমার মেয়েটার জন্য? আমাদের ছেড়ে চলে গেল। জামাইয়ের সব কথা আমরা শুনেছি, ও যা চেয়েছে তাই দিয়েছি ওকে। তারপরেও দেখুন স্যার, খুন করলো আমার মেয়েটাকে। আমরা গিয়ে অ্যারেস্ট করতেই পারি, কিন্তু ইনভেস্টিগেশনের পরেই সব জানা যাবে। আরে জয়, কিছু জানতে পারলি জ্যোতি কোথায় গেছে? পুলিশ খুঁজছে তো মা, ওনারা জানতে পারলে আমরাও জানতে পারবো।
জয়গুপ্ত, হ্যাঁ, আমাদের সঙ্গে যেতে হবে আপনাকে। কি হয়েছে ইন্সপেক্টর বাবু? আপনার স্ত্রী জ্যোতিগুপ্তর লাশ পাওয়া গেছে, কি? আর পরিবারের সবাই আপনাকে অভিযুক্ত করছে। চলুন আমাদের সঙ্গে থানায়। ইন্সপেক্টর বাবু দেখুন, আমি কিচ্ছু করিনি, কিন্তু হ্যাঁ, আপনার তদন্তে আমি কোঅপারেট করব। বাবা জয়, এসব কি হচ্ছে? জ্যোতির লাশ পাওয়া গেছে। আমাকে থানায় যেতে হবে ওনাদের সঙ্গে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। তুমি 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 টেনশন করো না। চলুন। মা মা কি হয়েছে? জ্যোতির লাশ পাওয়া গেছে। সমাজের ভালো রূপ তো আমরা প্রত্যেক দিনই দেখে থাকি, কিন্তু তার খারাপ দিকটা বা খারাপ চিন্তাধারাগুলো আমাদের জানা উচিত, যেটা খুবই প্রয়োজন। আর জ্যোতি সমাজের এই খারাপ দিকটার শিকার। জ্যোতিকে হত্যা করা হয়েছিল নাকি অসহ্য হয়ে আত্মহত্যা করেছে, এটা এখনো স্পষ্ট নয়। পুলিশ ওর স্বামী জয়কে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু আসল অপরাধী কে? আদালত এখনো তার সঠিক সিদ্ধান্ত নেয়নি। কিন্তু আমি সমাজের সেই চিন্তাধারাকে অপরাধী বলে মনে করি, যেটা কোনো মেয়ের ওজন দেখে ঠাট্টায় মেতে ওঠে। আমি অপরাধী মনে করি সেই মাকে, সেই বোনকে, যারা মেয়েদের বেশি ওজন হওয়ার বিষয়টাকে দুর্বলতা মনে করে। এখন সময় এসেছে যাতে আমরা সমাজকে সচেতন করতে পারি। যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করি, তাহলে আজ ভিকটিম অন্য কেউ, কিন্তু কাল কোনো পরিচিতও হতে পারে। আজ আমায় বিদায় দিন। আমি সুধা চন্দ্রন কথা দিচ্ছি, একটা নতুন এপিসোড নিয়ে আবার আসবো। ততক্ষণ বি সেফ, বি অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।